যে শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সো মেইনলি আজকে আমাদের একটা এমসিকিউ রিভিউ ভিডিও দেওয়া হবে। তোমরা আশা করি তার আগে আরও 3টা রিভিউ ভিডিও দেওয়া হয়েছিল। সো ওই 3টা পার্ট দেখে ফেলেছো। তারপরে আমাদের জাস্ট অল্প কিছু অংশ বাকি থাকে। সেই অল্প কিছু অংশের মধ্যে আছে ধরো আমাদের সেন্ট্রিওল, তারপর সাইটোস্কেলিটনগুলো আছে, নিউক্লিয়াস এবং লাস্টে মনে হয় সঞ্চিত পদার্থ আছে। পরে আরও কিছু ছোটো ছোটো অঙ্গাণু আছে। সো ওইগুলো আমরা একটু সংক্ষেপে একটু দেখে ফেলি, যাতে তোমাদের পরীক্ষার সময় তোমরা খুব অল্প সময়ে এমসিকিউর জন্য একটা ভালো রিভিশন দিয়ে ফেলতে পারো। সো এই যে ফার্স্টে দেখো, এখানে সেন্ট্রিওলের ক্ষেত্রে বলা আছে একটা বৈশিষ্ট্য, স্বপ্রজনন ক্ষমতা। এই বৈশিষ্ট্যটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা গোল করে রাখবে একদম। কেননা পরীক্ষার সময় এটা চলে আসে, ডিরেক্ট কোশ্চেন করে নিচের কোনটি স্বপ্রজননক্ষম অঙ্গাণু। সো এটা কিন্তু উত্তর হবে কি, সেন্ট্রিওল। দেন বলেছে 9টি গুচ্ছ প্রান্তীয় মাইক্রোটিউবিউল মিলিত হয়ে এটা তৈরি হয়। সো কোন ধরনের সাইটোস্কেলিটন? মাইক্রোটিউবিউল। বিস্তৃতির ক্ষেত্রে তোমাদের বলেছিলাম শুধু মনে রাখবা কোনগুলোতে এগুলো থাকে না। সো সূত্রটা কি, PADY, প্যাডি। সো কি ইন্ডিকেট করে? পি দিয়ে হচ্ছে প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ, এ দিয়ে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ, ডি দিয়ে হচ্ছে ডায়াটম, ওয়াই দিয়ে হচ্ছে ইস্ট। সো আরেকবার বলে ফেলি, প্যাডি প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ, এ দিয়ে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ, ডি দিয়ে হচ্ছে ডায়াটম, ওয়াই দিয়ে হচ্ছে ইস্ট। এসব জায়গায় অনুপস্থিত থাকে। দেন দেখো, ভেরি ইম্পর্টেন্ট, এক জোড়া সেন্ট্রিওলকে একসাথে বলা হয় ডিপ্লোসোম। তার মানে এই যে ছবিতে যেটা দেখানো আছে দুইটা একসাথে, এগুলো হচ্ছে ডিপ্লোসোম এবং 3টা অংশ নিয়ে গঠিত হয়। 3টা অংশ যেহেতু 3, তোমাদের এর সাথে কিন্তু আরেকটা অপশন সহজেই যোগ করে কোশ্চেন করে ফেলতে পারে, খেয়াল রাখবা। এন্ড খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই যে সেন্ট্রিওলের কাজ, সেন্ট্রিওলের কাজ থেকে কিন্তু যে কোনো সময় কোশ্চেন থাকতে পারে। বেশ করে তোমাদের প্যাচ লেগে যায় যে কোষ বিভাজনের সময় মাপতন্তু গঠন করে আমাদের সেন্ট্রিওল। আরও বেশ কয়েকটা জায়গা পাবো যেখানে কোনোটা আছে কোষ প্লেট তৈরি করে, কোনোটা স্পিন্ডল তন্তু তৈরি করে। সো কোনটা কী কাজ করে একটু খেয়াল রাখতে হবে তোমাদের, নাহলে কিন্তু প্যাচ লেগে যেতে পারে। 4 নম্বর পয়েন্টে দেখো, শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে। তার মানে শুক্রাণুর লেজ যে গঠিত হচ্ছে, এখানে সেন্ট্রিওলের একটা ভূমিকা আছে। অন্যদিকে তোমরা তো পড়ার কথা, গলগি বডি, গলগি বডির মধ্যে আমরা কী পেয়েছিলাম, যে গলগি বডি মূলত কোষের যে শুক্রাণু আছে, শুক্রাণুর অ্যাক্রোজোম অংশটা তৈরিতে অনেক বেশি ভূমিকা পালন করে। সো কোনটা অ্যাক্রোজোম তৈরি করে আর কোনটা হচ্ছে শুক্রাণুর লেজ তৈরি করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তীতে আমরা সাইটোস্কেলিটন আছে তোমাদের বইয়ে। সো সেখানে দেখে ফেলবা যে মূলত 3 ধরনের সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল, এর নামটা বেশি ইম্পর্টেন্ট। কী কী? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কী কী? মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট। তার মধ্যে মাইক্রোটিউবিউলের কাজগুলো একটু দেখে নিতে হবে। আর এই যে ধরনের মাইক্রোফিলামেন্ট বললাম, এর অপর আরেকটা নাম আছে, খুবই সহজ নাম, অ্যাক্টিন ফিলামেন্ট। এটা পরীক্ষায় চলে আসতে পারে। অন্যদিকে এই স্লাইডেই দেখো দেওয়া আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট 4টা টাইপের হতে পারে। কী কী? ক্যারাটিন, লেমিনিন, নিউরোফিলামেন্ট আর হচ্ছে ভাইমেন্টিন। সচরাচর কোশ্চেন হয় না, কিন্তু তাও চলে আসতে পারে, তোমরা একটু খেয়াল রেখে দিলে আর কি। দেন চলে আসি পারঅক্সিজোম। পারঅক্সিজোম কোথায় কোথায় থাকে? বেশি থাকে প্রাণীর কিডনি এবং লিভারের মধ্যে। এটা আবরণী বিশিষ্ট, তোমরা একদম ফার্স্টেই দেখে আসছিলা, মা এর পাগল ভাই। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম রেটিকুলাম, প্লাস্টিড, পারঅক্সিজোম, গলগি বডি, গ্লাইকোজোম, লাইসোজোম, ভাইবা, ভাইদে ছিল ভ্যাকুল বা কোষ গহ্বর। এগুলো হচ্ছে আবরণী বিশিষ্ট বা ঝিল্লিবদ্ধ। আবিষ্কারকের নামটা ইম্পর্টেন্ট, বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দা দুভে, যিনি মূলত আবার লাইসোজোম যে আমরা বলি, লাইসোজোমেরও কিন্তু একের সাথে উনি আবিষ্কারক। পরবর্তীতে খেয়াল রাখতে হবে গ্লাইকোজোম কোন জায়গায় বেশি থাকে, লিপিড সঞ্চয় কোষে, এবং অবশ্যই আবরণী বেষ্টিত। পাগলের গ দিয়ে কিন্তু এটা ইন্ডিকেট করে। কোষ গহ্বরের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট টোনোপ্লাস্ট নামটা। টোনোপ্লাস্টটা কি? এই যে কোষ গহ্বর একটা ফাঁকা গহ্বরের মতো থাকে, উদ্ভিদের মধ্যে থাকে, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য, এটা কিন্তু একটা আবরণ দ্বারা আবৃত থাকে। সো এই আবরণটাকে বলা হলো টোনোপ্লাস্ট। কাজ কি? কোষ টোষ ধারণ করে, অভ্যন্তরে পিএইচ রক্ষা করে। এটা কিন্তু একটু ধরো তোমাদের ক্রিটিক্যাল একটা জিনিস, বা একটু খেয়াল রাখবা, একটু ব্যতিক্রম, কিন্তু তার কোনো অঙ্গাণু কিন্তু পিএইচের সাথে সম্পর্কিত না। তাহলে এই কাজটা কিন্তু সে করে থাকে। পরবর্তীতে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ফার্স্টের দিকে দেখো বেশ কয়েকটা নাম, যেমন কোষের মস্তিষ্ক, তোমাদের ইংলিশ নামটা মনে রাখতে হবে, ব্রেইন অফ দ্য সেলও কোশ্চেন আসতে পারে। প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা, এগুলো কি? এগুলো হচ্ছে নিউক্লিয়াস। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী রবার্ট ব্রাউন। দেন সংখ্যা এবং বিস্তৃতি খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে 3 ধরনের জিনিস পাই। একটা হচ্ছে সাধারণ কেস, যে সাধারণত প্রত্যেকটা কোষের মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকবে। 3টা জায়গায় কোনো নিউক্লিয়াসই থাকে না। কি কি? আদিকোষ, শিবকোষ, পরিণত লোহিত রক্তকণিকা। আদিকোষ, শিবকোষ, লোহিত রক্তকণিকা। এর বাইরে তোমাদের আরেকটা পড়ে ফেলতে বলেছিলাম, আমাদের জৌলজীব বইয়ের 4র্থ অধ্যায় রয়েছে অণুচক্রিকা। তাহলে এই 4টা জিনিসের মধ্যে
কোনো নিউক্লিয়াসই থাকে না। বাট বেশ কয়েকটা কেস আছে যেখানে আবার অনেক অনেক নিউক্লিয়াস থাকে, বহু সংখ্যক নিউক্লিয়াস থাকে। সেগুলো কী কী দেখো, ভচেরিয়া, বট্রিডিয়াম, স্প্যারোপ্লিয়া, এই 3 ধরনের শৈবাল এবং পেনিসিলিয়াম ছত্রাক। তাহলে কী কী এক্সাম্পল, ভচেরিয়া, বট্রিডিয়াম, স্প্যারোপ্লিয়া শৈবাল, পেনিসিলিয়াম ছত্রাক, ঠিক আছে। সো এই যে অনেকগুলো নিউক্লিয়াসযুক্ত একটা গঠন, এই গঠনটাকে বলা হচ্ছে সিনোসাইট। তাহলে সিনোসাইট কাকে বলে, এটা যেমন তোমাদের সৃজনশীলে আসতে পারে, ঠিক তেমনি তোমাদের ধরো এমসিকিউতে দিয়ে দিল যে নিচের কোনটি সিনোসাইট নয় বা নিচের কোনটি সিনোসাইট। সো বুঝে নিতে হবে যে ভাইয়া বলছিল বহু নিউক্লিয়াসযুক্ত যে গঠনগুলো সেটা হচ্ছে সিনোসাইট। সো এটা কিন্তু মাথায় রেখে দিবা। আকার আয়তনের ক্ষেত্রে একটা সংখ্যা আছে, সাধারণত আমরা সংখ্যা পড়তে বলি না, বাট এটা তোমাদের দেখবা ইনস্টুডেন্টের পরীক্ষায়, তারপর ধরো তোমাদের এডমিশন টেস্টের পরীক্ষাগুলোতে, কোচিংগুলোর পরীক্ষাতে দেখবা খুব ফ্রিকুয়েন্টলি এই কোশ্চেনটা চলে আসতে পারে যে আমাদের যে স্পার্ম বা শুক্রাণু আছে তার 90% আসলে নিউক্লিয়াস। তার মানে বেশিরভাগ অংশটাই মূল অংশ হিসেবে থাকে, মূল প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। দেন এই যে রাসায়নিক গঠন, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এসব নিয়ে গঠিত হয়, একটু মাথায় রাখলা, কোশ্চেন যে কোনো সময় চলে আসতে পারে। একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন আমরা 4টা জিনিস পাই, ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, সো আবার বলার কিছু নাই। তার মধ্যে যে নিউক্লিয়ার এনভেলপ, এটার ক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে এখানে 2টা দ্বিস্তরী মেমব্রেন থাকে, প্রত্যেকটা মেমব্রেন দ্বিস্তরী, এরকম 2টা মেমব্রেন থাকে, এবং এই মেমব্রেনটা আবার ছিদ্রযুক্ত, যেটাকে আমরা বলি নিউক্লিয়ার রন্ধ্র। সো নিউক্লিয়ার রন্ধ্র এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের একটা স্পেশালিটি। এবং মনে রাখতে হবে এই যে রন্ধ্রের কথা বললাম, এটার ব্যাসটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে কত, 9 ন্যানোমিটার, 9 ন্যানোমিটার। পরবর্তীতে জাস্ট আমি চিত্র থেকে কিছু বলে ফেলি যে এই যে মাঝখানে যে নিউক্লিয়ার রন্ধ্রটা, সেটা মোটামুটি অনেকগুলো প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, যে প্রোটিনগুলোকে আমরা বলি প্রোটিন গ্র্যানিউল। সো তোমাদের বইয়ে ডিরেক্ট দেওয়া আছে যে 8টা প্রোটিন গ্র্যানিউল দ্বারা এই ছিদ্রটা নিয়ন্ত্রিত হয়। সো এছাড়াও এখানে এই যে মাঝখানে যে বড় প্রোটিন, এটা হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন। এই ট্রান্সপোর্টার প্রোটিন, এই যে অ্যাঙ্কর প্রোটিন একদম কালো অংশটা, এই কালো প্রোটিনটা দ্বারা আমাদের নিউক্লিয়ার যে এনভেলপটা আছে, এনভেলপের সাথে লেগে থাকে। পরবর্তীতে আছে ধরো এই যে উপরে ফাইবার খাচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাস্ট আমাদের এই যে প্রোটিন গ্র্যানিউল যেটা আছে, চারপাশ ঘুরে ঘুরে 8টা প্রোটিন গ্র্যানিউল, এই প্রোটিন গ্র্যানিউলগুলোকে একসাথে আবদ্ধ করে রাখছে ফাইবার খাঁচা। সো বোঝাই যাচ্ছে আমাদের নিউক্লিয়ার এনভেলপ এটা ছিদ্রযুক্ত, এর অনেকগুলো কাজ আছে। সো কাজগুলো কী কী, যদি তোমাদের উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের চিত্রটা যদি একটু মাথায় নেওয়ার চেষ্টা করো, তাইলে বুঝবা যে সর্বপ্রথম বা সর্বপ্রধান কাজ হচ্ছে সাইটোপ্লাজম থেকে এর ভেতরে থাকা নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা, মানে বাকি যে পোর্শনগুলো আছে ওইগুলোকে পৃথক করে সংরক্ষণ করা, কাজ চলে গেল। দেন এই যে নিউক্লিয়ার রন্ধ্র আছে, সো ছিদ্র থাকা মানে কি, ভেতরে বাইরে জিনিসপত্র আদান প্রদান হতে পারবে। সো এই ছিদ্র দিয়ে সাইটোপ্লাজম এবং ভেতরের যে উপাদানগুলো আছে তার মধ্যে একটা সমন্বয় তৈরি হয়, যোগাযোগ রক্ষা হয়। এছাড়াও তোমাদের চিত্রের মধ্যে তোমরা অবশ্যই দেখেছো যে নিউক্লিয়াসের গায়ে অনেকগুলো চ্যাপ্টা থলের মতো গঠন দেখা যায়। সো সেই থলের মতো গঠনগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা কিনা আমাদের নিউক্লিয়াসের গঠনটাকে আরেকটু সুদৃঢ় করে। সো সুদৃঢ় করার সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোন পার্টটার সাথে লাগে নিউক্লিয়াসের, অবভিয়াসলি নিউক্লিয়ার এনভেলপের সাথে। সো এই যে এনভেলপ, এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ এই যে 3 নম্বর পয়েন্টে বলা আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা। সো চলে গেল। দেন আমরা 2 নম্বর পয়েন্টে নিউক্লিওপ্লাজম, ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্টেই মনে রাখতে হবে ক্যারিওলিন, এর যে তরল পদার্থ, নিউক্লিয়াসের যে তরল পদার্থ, এর যেমন নিউক্লিওপ্লাজম বলা হচ্ছে, ঠিক তেমনি আলাদা করে আবার ক্যারিওলিন বলা হচ্ছে। যেমনটা তোমরা সাইটোপ্লাজমের ক্ষেত্রে দেখেছিলা যে ওইটা যে তরল পদার্থ বা যে তরল মাতৃকা অংশ, ওটা কিন্তু মাতৃকা বলেছিল, পাশাপাশি কিন্তু আবার আলাদা নাম দেওয়া হয়েছিল সাইটোসোল। সো এখানে কিন্তু অনেকটা এরকমই। পরে যে দেখো নিউক্লিওপ্লাজমের কাজ, বলা যায় যেই জিনিসগুলো ভাসমান আছে ওই জিনিসগুলো আগে মনে রাখবা। কী কী, ক্রোমাটিন জালিকা এই জলের মধ্যেই ভেসে আছে, নিউক্লিওলাস এই তরলের মধ্যে ভেসে আছে। সো এই 2টা জিনিসকে ধারণ করতেছে। দেন ভেরি ইম্পর্টেন্ট 4 নম্বর পয়েন্ট, যে এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। কোশ্চেন চলে আসবে, এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে নিউক্লিয়াসের কোন অংশটা? তাহলে সঠিক উত্তর কি, নিউক্লিওপ্লাজম। মনে থাকবে তো, আশা করি থাকবে। দেন যে সাইটোপ্লাজম নিউক্লিওপ্লাজমের মধ্যে পার্থক্য, এটা আসলে সিম্পলি তোমরা পার্থক্য ছকটা দেখে ফেলবা, খুব একটা ইম্পর্টেন্ট না। নিউক্লিওলাস, এখানে যতটা না ইম্পর্টেন্ট ভিতরে ব্যাখ্যাগুলো পড়া, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট বিজ্ঞানীর নামগুলো পড়া। সো ফার্স্টে কে আবিষ্কার করেন, বিজ্ঞানী ফন্টানা। নিউক্লিওলাস খেয়াল রাখবা। আর নিউক্লিয়াস কে আবিষ্কার করেন, বিজ্ঞানী রবার্ট ব্রাউন। দেন তোমরা দেখো ফন্টানা আবিষ্কার করলে উনি আসলে নামকরণ করেন নাই, নামকরণ করছে কে, বিজ্ঞানী বোম্যান। নিউক্লিয়াসের কাজ কি, নিউক্লিওলাসের কাজ কি, সিম্পলি 2টা জিনিস সংশ্লেষণ করবে বা সিনথেসিস করবে, আরএনএ এবং হচ্ছে প্রোটিন। আরএনএ এবং প্রোটিন
এছাড়াও নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করবে। সো 3টা কাজ, আরএনএ, প্রোটিন এগুলো সিনথেসিস করা, নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করা। দেন এই যে পার্থক্যের ছক দেখে ফেলবা সিম্পলি, খুব বেশি এটা আসতে পারে না, ইম্পর্টেন্ট না, বাট তারপরও একটু জাস্ট মাথায় নিয়ে রাখলাম। নিউক্লিয়ার রেটিকুলাম, এখানে জাস্ট তোমরা কাজটা মনে রাখবা যে বংশগতি ধারকবাহক হিসেবে কাজ করে, মিউটেশন, প্রকরণ এসবের ভূমিকা রয়েছে। আর এই যে ধরো আমরা ক্রোমোজোম আকারে কখন দেখতে পাই, এটা একটু মাথায় নিয়ে রাখো যে কেবল এবং কেবলমাত্র কোষটা যখন বিভাজনরত অবস্থায় থাকবে, বা একদম যদি এক্সাক্ট পয়েন্ট বলি তাহলে ওই যে মাইটোসিস ধাপের মধ্যে, প্রোফেজের মধ্যে গিয়ে আমরা ক্রোমোজোমগুলোকে দৃশ্যমান আকারে দেখতে পারবো। না হলে কোষ যখন বিশ্রার মতো অবস্থায় থাকে, যখন কিনা বিভাজিত হয় না, তখন কিন্তু এই নিউক্লিয়ার রেটিকুলামকে আমরা সাধারণ যেই ধরো এই যে সুতাকৃতির যে গঠন, ওই গঠনে দেখতে পারবো, ক্রোমোজোমের আকৃতিতে কিন্তু একে পাবো না। দেন এই যে নির্জীব বস্তু 3টা ভাগে ভাগ করেছে, একদম তোমাদের প্রথম ক্লাসের পড়া। তার মধ্যে আছে সঞ্চিত পদার্থ, কি কি? খাবারের মূল উপাদানগুলো, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। অন্যদিকে যে নিশ্চিত পদার্থ মনে রাখতে বলছিলাম পেন দিয়ে, PEN, কি আছে? PEN, পেন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। এর বাইরে একটাই থাকবে হরমোন। সো এই যে 4 ধরনের জিনিস, এগুলো হচ্ছে আমাদের নিশ্চিত পদার্থ। এর বাইরে থেকে যাবে তোমাদের হচ্ছে বর্জ্য পদার্থগুলা। সো বর্জ্য পদার্থগুলো তোমাদের বলেছিলাম যে সঞ্চিত আর নিশ্চিত পদার্থ পড়ে ফেললে ওইটা খুব বেশি পড়া লাগে না। সো ওইখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, যে সূচের মতো একটা গঠন তৈরি করে, খনিজ ক্রিস্টাল সূচের মতো যদি গঠন তৈরি করে, তখন ওইটাকে বলা হয় র্যাফাইট। কি বললাম? র্যাফাইট। আর যদি গঠন তৈরি করে একটা আঙ্গুরের থোকার মতো, আঙ্গুরের দোকানে দেখছো অবশ্যই, ফলের দোকানে, যে আঙ্গুর একদম থোকা আকারে একটার পর একটা সজ্জিত থাকে, সো ওইরকম যদি সজ্জিত আকারে থাকে, তখন ওইটাকে আমরা বলতেছি সিস্টোডিন। সো সিস্টোডিন এবং র্যাফাইট অনেক অনেক প্যাচ লাগে। সো এটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে পড়ে রাখবা। ভাইয়া কিন্তু ক্লাসে চিত্র দেখিয়েছিলাম, সো সেই চিত্রটা মনে করার চেষ্টা করবা। এবং আরও সহজ উপায় হচ্ছে সূচের মতো গঠন। সো আগে দন্তস্ব আছে, কিন্তু নামটা কি? র্যাফাইট, মানে নামের মধ্যে দন্তস্ব নাই, একটু উল্টা, অন্যগুলোর সাথে কিন্তু ম্যাচ করে না। সো মনে রাখার সুবিধার্থে এটাই তোমার লাস্ট উপায়, না হলে হঠাৎ দেখা যেতে পারে পরীক্ষার হলে গিয়ে প্যাচ লেগে যাবে। সো মোটামুটি এই ছিল আমাদের টপিকগুলো। তোমরা অবশ্যই চেষ্টা করবা তোমাদের এই অংশগুলো আগে মেন বইটা পড়ে ফেলতে, একবার যে বুকমার্কিংগুলো আমরা দিয়েছি বুকমার্কিংগুলো পড়তে, দেন সংক্ষেপে হাইয়েস্ট 15-20 মিনিটের এই ভিডিওগুলো একটু দেখে ফেলতে। সো ওভারঅল হয়তো বা তোমরা বইটা একবার যদি দেখে ফেলো, ধুমধাম দেখে ফেলবা, তারপর আমাদের মোট হয়তো বা 1 ঘন্টা লাগবে রিভিউ ভিডিওগুলো দেখতে। সো এই 1 ঘন্টা রিভিউ ভিডিওগুলো দেখে ফেলে কিন্তু একটা খুব কুইক রিভিশন হয়ে যাবে। সো দিয়ে ফেলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবা। সবাই এক্সামগুলোর জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও, যাতে খুব ভালো একটা মার্কস পাওয়া যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।